আমাদের দুদিন ধরেই বলছি যে প্রিয়াকে নিয়ে একটা আপডেট দেবো, প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করব, কারণ আছে জন্যই তোমাদের বলেছি দুদিন ধরে। কিন্তু দুদিন ধরে প্রিয়াকে নিয়ে আপডেট সেইভাবে দিইনি, কারণ ওয়েট করছিলাম ওর শ্বশুরের একটা আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা মানে কমিউনিটি পোস্টের মাধ্যমে বা প্রিয়ার রিলসের মাধ্যমে জানছিলাম যে শ্বশুরকে বাড়িতে ছেড়ে দিয়েছে। তারপরেও শ্বশুরকে আনতে গেলে অক্সিজেন সিলিন্ডারের দরকার। প্রিয়া একটা রিলসের মাধ্যমে জানিয়েছিল সবাইকে, আদেও পেয়েছি কিনা, আদেও শ্বশুরকে এনেছি কিনা, এইটা নিয়ে আপডেটের জন্য বসেছিলাম। কালকেও একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল আর কি, যে খুব ব্যস্ততা রয়েছে, বাবাকে বাড়ি নিয়ে আসছে, খুব কাজের চাপে আছি, জানি না ভিডিও কখন দেব, তবে চেষ্টা করব দেওয়ার। কালকে এই আপডেটটা পাওয়ার পরে সারাদিন ওয়েট করেছি যে ওর একটা ভিডিও আসবে, অন্তত একটা আপডেট আসবে, কিন্তু আসেনি। রাত্রিবেলা একটা লাইভ এসছে অনেক রাত্রিরে, তখন পুরোটা পরিষ্কার হয়ে গেছে যে প্রিয়া কতটা অসুস্থ হয়েছে। দেখো, এটা হওয়ারই ছিল। প্রিয়াকে প্রথম দিন থেকে বলেছিলাম, প্রিয়া এত এইভাবে পরিশ্রম করো না, দুটো বাচ্চা, তারপরে সদ্য 3-4 মাস হয়েছে তোমার বাচ্চাটা, 4 মাস মনে এখনও কমপ্লিট মানে পুরো হয়নি। তুমি ওইভাবে কল চাপা, ওইভাবে কাজ করার একটা সমস্ত শরীরের সমস্ত কিছুরই বহন করার একটা ক্ষমতা আছে। আমার 5 কিলো ওয়েট নেওয়ার ক্ষমতা, আমি 50 কিলো মাথায় করে করলাম আমার সুবিধার জন্য, আমার কষ্ট মানে অন্যের কষ্ট না করার জন্য। আমি কষ্ট করেও হয়তো 50 কিলো নিয়ে নেবো, তারপরেই কিন্তু হুচট খেয়ে পড়বো কিংবা অজ্ঞান হয়ে যাব, এটাই নিয়ম। আর প্রিয়ার ক্ষেত্রেও তাই হচ্ছে, অতিরিক্ত পরিশ্রম পড়ে গেছিলো ওর, যার জন্য আজকে মানে গতকালকে যে লাইভটা দেখেছো তার ফল হচ্ছে কালকের লাইভ। মাইগ্রেন পেন হচ্ছে, হ্যাঁ, বিকাল 4টের সময় স্নান করলে, 5টার সময় স্নান করলে মাইগ্রেন পেন হবেই। তো যাই হোক, কালকে ও যে আপডেটটা দিয়েছে, কিন্তু আপডেটটা ভেবেছিলাম যে শ্বশুরের একটা আপডেট পাবো, তবে বলেছে বাড়িতে এসছে, শ্বশুর এসছে, তবে অক্সিজেন সিলিন্ডার পেয়েছি কিনা তার আপডেট আমি দেবো তোমাদের, যে ও সত্যি অক্সিজেন সিলিন্ডার কি পেয়েছে। আর তোমাদের কদিন ধরেই বলছি না আমি, যে আমি তোমাদের একটা আমার কাছে অনেক দিন আগেই 2-3 দিন আগে একটা স্ক্রিনশট এসছে, একটা কমেন্টের স্ক্রিনশট এসছে। সেই স্ক্রিনশটটা তোমাদের কাছে মানসিকতার পরিচয় দেওয়ার জন্য, তোমাদের কাছে সেই স্ক্রিনশটটার জন্যই বলেছিলাম তোমাদের একটা আপডেট দেব। তার মধ্যে এরকম একটা পরিস্থিতি দেখছিলাম, শ্বশুরের এরকম একটা পরিস্থিতি, প্রিয়া আপডেট দিতে পারছে না। তারপরেও কালকের একটা ছোট্ট রিলস, কাল না পরশু দিনে একটা ছোট্ট রিলস, ও অক্সিজেন সিলিন্ডারের জন্য বাবাকে আনতে পারছে না, শ্বশুরকে আনতে পারছে না, এরকম একটা পরিস্থিতির জন্য ওকে নিয়ে ভিডিও করিনি, ভাবছিলাম একটা আপডেট আসুক। তো আজকে সেই সময় এসে গেছে, সেই আপডেটটা দেব। আর বড় বউ কমিউনিটি পোস্ট দিয়েছে কালকেও, যে অসুস্থতার জন্য মন মানসিকতা ভালো নেই, সেই জন্য সে ভিডিও দিতে পারেনি। ভিডিও অবশ্য স্টকে বোধহয় নেই, যাই হোক, সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেভাবে তার মানে লাস্ট ভিডিওটা যেভাবে থাম্বনেল চিপকে দিয়েছে না, অনেকেই আতঙ্কিত হয়েছে, অনেকেই ভয় পেয়ে গেছে। কারণ একটা এরকম রুগী ওদের বাড়িতে রয়েছে, আর ওই রকমভাবে একটা থাম্বনেল দিয়েছে না। আমি বলতে চাইনি, কারণ আমি আবার আমার স্ট্যাম্প মারা আছে, আমি পক্ষপাতিত্ব করি, আমি প্রিয়ার পক্ষপাতিত্ব করি, কিন্তু না। এবং অনেকের চোখেই ওটা খারাপ লেগেছে, যে এমন করে থাম্বনেল সাজিয়ে কেঁদে একটা থাম্বনেল দিয়েছে না। হ্যাঁ, অবশ্যই ভিউজ হয়েছে, কারণ সবাই কিন্তু টেনশানে ভিডিওটা দেখতে গেছে। আরে প্রিয়ার শ্বশুর তো অসুস্থ, কি হলো, তাহলে কি কোনো খারাপ খবর? সেই জন্য কিন্তু মানুষ হুড় করে ওর যেটুকু ওর ভিউজ হয়েছে, 15-16 হাজার হয়তো হয়েছে, 15-16 হাজার মানুষ শুধু কিন্তু ওর শ্বশুরের আপডেট দেখতে গেছে, কারণ শ্বশুর এরকম একটা অবস্থায় রয়েছে, আর ওই রকম কেঁদে ওই রকম একটা থাম্বনেল দিয়েছে। প্রত্যেকেই কিন্তু সেটা ভেবেছে যে কোনো খারাপ খবর। তো যাই হোক, এই সময় এই রকম থাম্বনেল দিয়ে ভিডিও করা, এটাই সত্যি কথা, এটাই হয়তো সাজে। দেখা যাক, প্রিয়ার ভিডিও আজকে হয়তো আসবে, কারণ ও কালকে বললো ও ভিডিও শ্যুট করেছে, কিন্তু ও দিতে পারিনি। কারণ একটা ভিডিও শ্যুট করলেই হয় না, এডিট করতে হয়, সেটাকে দিতে হয়, থাম্বনেল করতে হয়, আমরা সবটা জানি, সেটার জন্যই ও পারেনি কালকে, বোঝা গেছে। তার মধ্যে একটা অসুস্থ পেশেন্ট এসছে বাড়িতে, তার পরিষেবা দেওয়া যেটুকু হোক। তারপরেও শুনেছি সারাদিন ও শুয়েতে ছিল মাইগ্রেনের পেনে। তো একটা কথাই বলবো, বমিও হয়েছে খুব, অনেকেই বলেছে সিঁদুর পরনি, আর সিঁদুর ওর মাথার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলে গেছে। মাইগ্রেনের পেন আমি জানি না, আমার নেই, আমি মাইগ্রেন পেশেন্ট দেখেছি, আমার মেয়ের ছিল, এবং সেটা চিকিৎসা করিয়ে একদম কিন্তু সুস্থ হয়ে গেছে।
মাইগ্রেনের পেনে। তো একটা কথাই বলবো প্রিয়া, এগুলো আগেই মাইগ্রেন পেন নিয়েই তোমাকে এখন চলতে হবে। আমি এখন বলবো না যে শিগগিরই ডাক্তারের কাছে যাও, তবে অনেকেই বলে স্যারিডন বা ডাট খেলে পরে মাইগ্রেনের পেন কমে। আমি ডাক্তার নই, কিন্তু সাময়িক তুমি রিলিফ পাবে, এইটুকুই বলবো তোমাকে। এই জন্যই বলেছিলাম যে তুমি স্ট্রং থাকো, তুমি একটু সেফ থাকো, তুমি এত কাজ করো না, এত কাজ করো না। আর তুমি এই সময় ফ্ল্যাটটা ছেড়ো না। তো যাই হোক, ছেড়েছো। এই যে আজকে শ্বশুর তোমার কাছে এসছে, তোমাকে এমনিতেও চলে আসতে হতো, যাই হোক। কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে এত কাজ করো না। এবার তোমাকে বলি যে তোমার মা এসে রয়েছে, তো একটা কথাই বলবো প্রিয়া, তোমাকে মাকে বলো, আমি জানি তোমার মায়েরও খুব কষ্ট হবে, পুরো সংসার ছেড়ে, মনে হয় হাঁস মুরগিও আছে ওখানে, পুরো সংসার ছেড়ে এখানে এসে থাকা তোমার মায়ের কারো পক্ষেই এরকম সম্ভব না। তবুও বলবো মেয়ের স্বার্থে, তার নাতির স্বার্থে, বিশেষ করে তার সন্তানের স্বার্থে তোমার মাকে একটু বলো অন্তত 7-8টা দিন বা 10-12টা দিন যেন আপ ডাউন করুক, সকালবেলা আসুক, এসে সন্ধ্যেবেলায় চলে যাক বাড়িতে, আবার পরের দিন সকালে যদি একটু আসে তাহলে তুমি একটু রিলিফ পাও। কারণ আমাদের খুশ তার এই বইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, মানে তোমার মার প্রেমে, দিদার প্রেমে হাবুডুবু খাচ্ছে, মানে তোমার মায়ের কাছেও ভালো থাকে। প্রত্যেকটা বাচ্চারাই দিদিমা ঠাকুমার কাছে খুব ভালো থাকে। এটা তোমার বাচ্চা বলে না, প্রত্যেকটা। আজকে যদি ওর ঠাকুমা ওর পাশে দাঁড়াতো না, আজকে যদি এই সময় ঠাকুমা একটু রাখতো না, অল্টারনেট করে দিদিমা ঠাকুমা দুজন মিলে যদি খুশকে আজকে একটু দেখতো, তাহলে প্রিয়া আজকে এতটা অসুস্থ হয়ে পড়তো না। সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি। অনেকেই বলবে পক্ষপাতিত্ব না, অন্যায়টাও আজকে বলবো, পক্ষপাতিত্ব না। আজকে যদি ওর ঠাকুমা দিদিমা দুজন মিলে প্রিয়ার পাশে দাঁড়াতো না, তাহলে প্রিয়ার এতটা কষ্ট হতো না। বা এই যে শ্বশুরকে আনার পরে না জানি আরও কি পরিস্থিতি শ্বশুরের, কালকে তোমরা শুনে নিয়েছো যে এতদিন স্নান করানো হয়নি, তাহলে বুঝতে পারছো যে পেশেন্টটার কি পরিস্থিতি। গা দিয়ে গন্ধ বেরিয়ে গেছে, 1-1.5 ঘন্টা লেগেছে তাকে পরিষ্কার করতে। এটা স্বাভাবিক, এটা একদম স্বাভাবিক। তো যাই হোক, বাড়িতে এসছে, তোমাদের বলবো সিলিন্ডারের, মানে অক্সিজেন সিলিন্ডারের কথাটা বলবো। আর চলো, তোমাদের যে জন্য অনেকটা বড় হয়ে গেল, তোমাদের ইন্ট্রোটা দিয়ে তোমাদের বলবো। আর যে কমেন্টটা তোমাদের কাছে আজকে পড়তে এসেছি সেটা তোমাদের পড়ে একটু মানসিকতার কথা বলবো। চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভগবানের কাছে প্রিয়ার শ্বশুরের মানে আরোগ্য কামনা করি। এখনও যেন বলি ভগবান একটা মিরাক্কেল দেখিয়ে দাও, কারণ সুস্থ স্বাভাবিক চলাফেরা মানুষ, সুস্থ স্বাভাবিক একটা মানুষ এরকমভাবে ডিটোরিয়েট করে এরকমভাবে হয়ে গেল, সত্যি খারাপ লাগছে। ভগবানের কাছে প্রার্থনা করি। কালকে আমার কমেন্ট বক্সে অনেকেই বলে গেছে আপনি পক্ষপাতিত্ব করছেন, আপনি কেন, প্রিয়া কেন, প্রথম স্ট্রোক তো প্রিয়ার ফ্ল্যাটেই হয়েছিল। তার নিচে অজস্র কমেন্ট, তারাই উত্তর দিয়ে দিয়েছে যে তুমি হয়তো জানো না, স্ট্রোক যখন হয়েছিল প্রিয়ার বর আর প্রিয়া স্বামী স্ত্রী, মানে শ্বশুর শাশুড়ি দুজনকেই ডাক্তার দেখিয়েছিল। যেদিনকে সিটি স্ক্যান করিয়েছে সেদিনকে ওর দাদা এসছে। এবং আমি বারবার বলছি যে প্রিয়ার বর একা কোনো ডিসিশন নিতে পারে না। তারপরেই তার দাদা এসছে। দাদা যখন এসছে তখন দাদা মাথার উপরে দাদা রয়েছে, তারপরেও দাদার উপরেও কিন্তু তাদের জেঠি মানে গার্জিয়ান রয়েছে। তারা এখনও গ্রাম্য পরিবেশে থাকে, এখনও গ্রামের মানুষ হলে কী হবে, তারা এখনও গার্জিয়ানশিপ মানে, তারা সেই সিদ্ধান্ত নিয়েছে। প্রিয়া অভি প্রথম থেকে চেষ্টা করেছে, ডাক্তার দেখিয়েছে, হাসপাতালে দেয়নি, কিন্তু প্রথম যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু ওরা ডাক্তার দেখিয়েছে। যারা এই ভুল বার্তাটা দিচ্ছ না, আমি পক্ষপাতিত্ব করছি, ভুল বার্তাটা দিচ্ছ না, অভি ডাক্তার কেন তখন দেখায়নি? দেখিয়েছে অভি, এবং সিটি স্ক্যানটানও করানো হয়েছে, এবং শাশুড়িকেও ডাক্তার দেখিয়েছে। তোমরা সেই ভিডিওগুলো একবার দেখো, আমাকে এসে কমেন্ট করে গেছে এবং কমেন্টে উত্তর পেয়ে গেছে, সেই ভিডিওগুলো একটু দেখো। তারপরে দাদা যখন এসে গেছে, দাদা গ্রামে নিয়ে এসছে। আর বাবাও থাকতে চায়নি, কারণ বাবা সবার মধ্যে থাকতে চেয়েছে, কারণ গ্রামে তার পুরো পরিবার রয়েছে, ফ্ল্যাটে মানুষজনকে দেখতো না, কারোর মুখ দেখতো না। সেই ভিডিওগুলো তোমরা দেখো, যার জন্য বাধ্য হয়ে ও দাদা যা আর ভাসুর বাড়িতে নিয়ে এসেছিলেন। তারপরেরটুকু তো তোমাদের কাছে একদম পরিষ্কার। অতএব তোমরা কমেন্টগুলো করো, একটু চিন্তা করে করো। যেমন কালকে প্রিয়া ওড়না নেয়নি, খুব বাজে লাগছিল প্রিয়াকে, যদিও একটা বাচ্চা নিয়ে ওড়না সামলানো খুব টাফ। একটা ওড়না সামলাতে গিয়ে একটা অনেক সময় অনেক ইনসিডেন্ট হতে পারে, ওড়না বেঁধে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, অনেক সময় ওড়না আটকে যেতে পারে। আমার প্রচুরবার এই অ্যাক্সিডেন্ট হয়েছে ওড়না নিয়ে, তাই বলে আমি ওড়না নিই, কিন্তু অনেক সময় হয়েছে, সেই জন্য হয়তো ওড়না নেয়নি। তবুও বলবো খুব বাজে লাগছিল কালকে হাত কাটা নাইট কুর্তির উপরে কালনা পরশুদিন যে আপডেটটা দিয়েছিল শ্বশুরকে দেখতে যাওয়ার, সেক্ষেত্রে বলবো প্রিয়া দরকার নেই হাত কাটা পরার, হাতাওয়ালা পরো, কুর্তি পরো, সেক্ষেত্রে ওড়না না নিলেও খুব খারাপ লাগে না। কিন্তু হাত কাটার উপরে, তারপরে সদ্য তোমার একটা বেবি হয়েছে, সত্যি লুকিং খুব বাজে লাগছিল,
সেই জন্য পক্ষপাতিত্ব করি না, যেটা ভুল সেটা বলে যাই অকপটে। তা সেই জন্য তোমাকে বলে গেলাম, হাত কাটা বাড়িতে তো হাত কাটা ম্যাক্সি পরতেই পারো তোমরা ব্লগার, কিন্তু যখন যদি বাইরে কখনো বেরো হাত কাটা কুর্তি এই সময় অন্তত পরো না, আর পরলেও ওড়না নাও। তোমার ভিউয়ার্সরা তোমাকে খারাপ বলেছে, আমাকেও বলে গেছে, ওই জন্য তোমাকে বললাম। এবার আসি, তাহলে ওই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে ফ্ল্যাটে স্ট্রোক হয়েছে, কিন্তু প্রিয়া অভি দুজনই কিন্তু স্টেপ নিয়েছে, ওরা ঠিক মানে করেছে, যতদূর করার করেছে। তারপরেও বললাম, তো যাই হোক, এই তো গেল প্রিয়ার অভির মানে এই কথা। তো শ্বশুর কালকে এসছে, ওরা আপডেট দিয়েছে। এবার বলি, শ্বশুর আনলো কোন ভরসায়, শ্বশুরকে যে নিয়ে আসলো কোন ভরসায়? তাহলে অক্সিজেন সিলিন্ডার নিশ্চয়ই পেয়েছে, নিশ্চয়ই পেয়েছে। তার আগে তোমাদের একটা কথা বলি, অনেক চ্যানেলেই অনেককেই দেখলাম বলতে যে মন্দিরার যে কলটা রিভিল করেছিলাম, মন্দিরাকে নিয়ে যে ভিডিও করে যে কলটা রিভিল করেছিলাম, সেই ক্ষেত্রে আমার সাথে মন্দিরার সাথে কিছু মানুষের সাথে, আমার শিল্পী কিছু মানুষের সঙ্গে, তন্দ্রার সঙ্গে মন্দিরার খুব ভালো সম্পর্ক, তাই আমরা এই ভেতরের খবরগুলো পেয়েছি। তোমাদের একটা কথা আমি জানিয়ে দিই, যাদের এই ভুল ধারণা তাদেরকে একটা কথাই বলে দিই, হয়তো এদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, না ফোনে কথা হয় না, আবার বলছি ফোনে কোনো কথা হয় না, কোনো কথা হয় না। হ্যাঁ, যদি কোনো ম্যাক্সি বা শাড়ি পছন্দ হয়, তাও এই দুদিন আমি সোমনাথের ওই হোয়াটসঅ্যাপ এসে শুধু দামটা জিজ্ঞাসা করেছি, শুধু দামটা জিজ্ঞাসা করে শুধু দামটাই পেয়েছি। তো আমার ওদের ভিডিও সংক্রান্ত কোনো আলোচনা হয় না, হয়নি, এইটুকু বলতে পারি। তবে যে আমাকে ভয়েসটা দিয়েছে সে দায়িত্ব নিয়েই ভয়েসটা আমাকে দিয়েছে, এবং সেই ভয়েসটা আমাকে মন্দিরা দেয়নি। হ্যাঁ, মন্দিরার কোনো কাছের মানুষ দিয়েছে। এমনও তো হতে পারে যে পম্পমের কোনো কাছের মানুষ আমাকে ভয়েসটা দিয়েছে, কারণ ওই ভয়েসটা পম্পম নিশ্চয়ই মন্দিরাকে দেয়নি, মন্দিরাকে দেয়নি, কারণ লুকিয়ে করেছে। তাহলে পম্পম তার কাছের কোনো মানুষকে দিয়েছে, সেই কাছের মানুষটা আমাকে দিয়েছে। তার কারণ তোমাদের বললাম যে কেন এই দূরত্বটা তৈরি হয়ে গেছিলো। তো যাদের এই ভুল ধারণা যে ভেতর থেকে খবর পাস করছি না, ওইটা দেওয়ার খুব দরকার ছিল এবং প্রয়োজন ছিল, তাই ওইটুকু ভয়েস দিয়েছি। ভয়েসটা অনেক বড় ছিল, কিন্তু আমি একটুখানি ভয়েস তোমাদের তুলে দিয়েছি। তো এই তো গেল একটা কথা। এবার বলবো প্রিয়ার কথা, যার জন্যই বলে দিলাম যে অনেকে হয়তো ভাবতে পারে প্রিয়ার সঙ্গে, হ্যাঁ প্রিয়ার ফোন নাম্বার অবশ্যই আছে, কারণ প্রিয়ার মিট আপে প্রিয়ার সঙ্গে গেছিলাম, প্রিয়ার সাথে প্রিয়ার ফোনে ফোন নাম্বার নিয়েছি, কথা বলেছি। তারপরে প্রিয়ার সাথে প্রিয়া যখন বিজনেস করতো, তোমরা দেখেছো আমি প্রচুর ম্যাক্সি প্রিয়ার মোয়ের থেকে নিয়েছি, এবং প্রিয়ার প্রচুর ম্যাক্সি আমি পরিবাড়িতে, মোয়েরটা যেমন এখন পরি, প্রিয়ারও প্রচুর ম্যাক্সি, দারুণ দারুণ কালেকশন। এবং গোলাপি রঙের ভি গলা যে ম্যাক্সিটা, ওটাও প্রিয়ার, হলুদ যে ম্যাক্সিটা, ওরকম অনেক ম্যাক্সি আমি প্রিয়ার পরি। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেজ আদান প্রদান। কিন্তু আজকে যে কথাটা বলবো, এটা প্রিয়ার থেকে পাওয়া কথা নয়। একটা কথাই বলবো, যেখান থেকেই হোক আপডেট নিয়েছি। তোমাদের এর আগেও বলেছি যে আমাদের ব্লগারদের সঙ্গে না হলেও ব্লগারদের কিছু মানুষদের সাথে আমাদের যোগাযোগ থাকে। সেক্ষেত্রে বলেছি, তোমরা হয়তো শুনেছো যে সিলিন্ডার ছাড়া, মানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া প্রিয়া শ্বশুরকে আনতে পারবে না। তাহলে কি করে আনলো? তাহলে কি জোগাড় হয়ে গেছে? কারণ ও একটা আপডেট দিয়েছিল, তোমরা জোগাড় করো, তোমরা কারুর যদি কোনো সোর্স থাকে সেই সোর্সে তাকে জানাতে। প্রিয়া একটা 3.5 লাখের চ্যানেল, ওর যে ভালোবাসার মানুষ থাকবে না, সেটা কি হতে পারে? তারপরে অভিজিতের প্রচুর চেনাশোনা আছে, অভিজিতের মানে শালা, মানে আমাদের প্রিয়ার দাদা হাসপাতালে চাকরি করে, তারও সোর্স আছে। তা সেই সূত্র ধরেই আমি বলছি, একটার জায়গায়, দুটোর জায়গায়, তিনটের জায়গায়, মনে হয় 4-4টে সিলিন্ডার, মানে অক্সিজেন সিলিন্ডার ওদের অলরেডি পাওয়া হয়ে গেছে, মানে জোগাড় হয়ে গেছে। আমি জানি না 4টে সিলিন্ডারই তো নেবে না, হয়তো 2টো সিলিন্ডার যেটা অল্টারনেটিভ লাগবে, মনে হয় 2টো সিলিন্ডার ওরা অনায়াসে পেয়ে গেছে। আবার বলছি, প্রিয়া আমাকে বলেনি। আমি যে কোনো সোর্সের, যে মানুষটাকে ভালোবাসি, যে ব্লগারকে ভালোবাসি, সেখান থেকে তাদের খোঁজ রাখতেই পারি। আবার দোষ দেখলে, তোমরা দেখেছো এর আগে, প্রিয়াকে কিন্তু বলতে এক বর্ণ ছাড়িনি, আর তখন থেকেই প্রিয়ার আমার প্রতি একটা রাগ ছিল, আর সেই থেকেই প্রিয়ার সঙ্গে কোনো ফোনে লেনা দেনা হয় না। সেই থেকেই ওই রিমি রূপার টাকা দেওয়া নিয়ে বিরাট গন্ডগোল লেগেছিল ওর সাথে আমার। যাই হোক, ভুল বোঝাবুঝি, এখন সে কথা না। কিন্তু যে কোনো সোর্স থেকে জানতে পেরেছি যে প্রিয়ার এই যে একটা, মানে এই যে রিলসটা দেওয়ার পরে ওর বড় জোগাড় করেছে, এবং আমাদের মানে ওর ভিউয়ার্সদের কাছ থেকে, ওর ভালোবাসার মানুষের কাছ থেকে, সোর্স থেকে আরও হয়তো 2টো, যে খবরটুকু আমি পেয়েছি, আরও 2টো অক্সিজেন সিলিন্ডার ওর কাছে, মানে ওর গেছে, মানে খোঁজে
খোঁজে গেছে, তারা যোগাযোগ করে প্রিয়ার মানে অভিজিতের সঙ্গে যোগাযোগ করে তারা রেফারেন্স দিয়েছে। এবার নিয়েছে কিনা সেটা আগামী ভিডিওতে বা আজকের ভিডিওতে, আজকে না হলেও কালকের ভিডিওতে আমরা ক্রমশ জানতে পারবো যে ও দুটো সিলিন্ডার কোথা থেকে নিল। আদেও কি ভিউয়ার্সরা যে জোগাড় করে দিয়েছে সেখান থেকে নিয়েছে, না অভিজিৎ জোগাড় করে দিয়েছে? অভিজিৎ জোগাড় করেছে, কারণ অভিজিতেরও তো অনেক পরিচিত আছে, ওদেরও তো একটা পরিচিত আছে, তো সেটা ক্রমশ প্রকাশ্য। তবে একটা কথা বলে গেলাম যে সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার জোগাড় হয়েছে, আর তোমরা তো এটা ক্যালকুলেশন করেই ফেলেছো যে অক্সিজেন সিলিন্ডার জোগাড় না হলে ও শ্বশুরকে বাড়িতে আনতো না বা তার বাবাকে বাড়িতে আনতো না, কারণ অক্সিজেন সিলিন্ডার ছাড়া ওর বাবা এক মুহূর্তও থাকতে পারবে না। বোঝাতে পারলাম? এইটুকু আপডেট তোমাদের দিয়ে গেলাম। আর একটা কথা বলি, অনেকেই বলছে, বড় বইয়ের কমেন্ট বক্সে গিয়ে বলছে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করো। না, ক্ষমতা নেই, হয়তো পরিচিত নেই, জানাশোনা নেই, আমি জানি না চেষ্টা করেছে কিনা। সেটা নিশ্চয়ই চেষ্টা করলে অবশ্যই তোমরা, যে নাকি এত সেবা করেছে শ্বশুরকে, এত সুন্দর করে তার আপডেট দিয়েছে, সে অক্সিজেন সিলিন্ডারের কথা যখন জেনেছে যে হাসপাতাল তাকে ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই তার বন্ধুকে ফোন করেছে, যে বন্ধু প্রিয়ার দাদা, বন্ধুকে মানে ক্লাসমেটকে নিশ্চয়ই ফোন করে আপডেট নিয়েছে, নিশ্চয়ই জেনেছে যে ছেড়ে দিয়েছে। তারপরেও নিশ্চয়ই বুঝেছে যে প্রিয়ার রিস্ক দেখেছে যে অক্সিজেন সিলিন্ডারের দরকার, নিশ্চয়ই চেষ্টা করেছে। এটা করবে না তা হয়? নিশ্চয়ই করেছে, আর সেটা আমরা দেখতে পাবো যে অরিজিনাল সিলিন্ডারগুলো মানে অক্সিজেন সিলিন্ডারগুলো কে বা কারা জোগাড় করেছে। ঠিক আছে, প্রিয়া সবই আপডেট নিশ্চয়ই দেবে, তাকিয়ে আছি প্রিয়ার ভিডিওর দিকে। তবে খুব টাফ জার্নি প্রিয়া, খুব সাবধানে থেকো। আবারও বলছি, মাকে কদিন অন্তত রেখে, একটু স্টেবল হওয়া পর্যন্ত মাকে কদিন একটু রেখে দাও। মার একটু কষ্ট হবে, সকালটা পুরো থাকবে, বিকালবেলা বা সন্ধেবেলায় সব গুছিয়ে দিয়ে উনি যেন চলে যায়। তোমাদের বাড়ির থেকে তো এখন যেখানে আছো একদম কাছের থেকে কাছে, আর তোমার মা স্কুটি চালাতে জানে, এইটুকু, কারণ তোমার ভাই আছে। আমি বলবো না রাত্রিরেও এখানে থেকে যাক, কারণ তোমার ভাই আছে। তো যাই হোক, এই তো গেল প্রিয়ার কথা। এবার তোমাদের বলবো যে কমেন্ট দুটো আজকে দুদিন হলো আমার কাছে এসছে, যে দিদিভাই মানসিকতা দেখো, কি মানসিকতা দেখো, সেই মানসিকতার থেকে তুমি কি বলবে? তোমাকে এই কমেন্ট দুটো আমি পাঠালাম, আমার একজন ভিউয়ার্স কমেন্ট দুটো পাঠিয়েছে, তো তোমাদেরকে পড়ে শোনাবো। এই কমেন্টটা হচ্ছে প্রিয়ার জায়ের দিদির ভিডিওর কমেন্ট। কারণ ও দিদির যখন শ্বশুরকে বোধহয় দেখতে গেছিলো, না জানি না আমি ঠিক, যখন ছিল না, মানে ছেলেকে যখন মাসির কাছে রেখে গেছিলো। দেখো, ছেলেকে মাসির কাছে রেখে যেতেই পারে, এটা নর্মাল ব্যাপার, কিন্তু অনেকেই প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর কি করে দিয়েছে দেখো। অনেকেই তাদের ভিডিও থাম্বনেলটা দেখেছিলাম যে দিদির বাড়িতে খুব আনন্দ ফুর্তি করেছে, বা একটা সুন্দর থাম্বনেল দেখেছিলাম, আমি দেখিনি ভিডিওটা। তো অনেকেই প্রশ্ন করেছিল যে শ্বশুর এত অসুস্থ, দিদির বাড়িতে গেছে অথচ শ্বশুর বাড়িতে আসেনি, এরকম অনেক প্রশ্ন করেছিল। তার মধ্যে থেকে আমাকে একজন একটা কমেন্ট তুলে দিচ্ছে যে বোন শ্বশুরবাড়ি না গিয়ে তোমার বাড়িতে ঘুরতে গেছে, এটা কি ঠিক করেছে? এটা প্রশ্ন করেছিল ওর জায়ের, মানে প্রিয়ার জায়ের দিদিকে, যে বোন শ্বশুরবাড়ি না গিয়ে তোমার বাড়িতে গিয়ে কি ঠিক করেছিল? তার উত্তরে তার দিদি উত্তর দিয়েছে, ওর ছেলে আমাদের বাড়িতে ছিল, তাই তো এখানেই এসেছে, আর সোনু এখানেই আসতে চায়। স্বাভাবিক কথা, 3টে দিদি রয়েছে ওখানে, সোনু ওখানে যেমন আসতে চায়, আমার মনে হয় সোনু আয়ুষের কাছে থাকতেও করে না, কাপড় করে না, কারণ দেখেছি ওদের দুই ভাইয়েরই কিন্তু খুব মিল দেখেছি। আয়ুষ আর সোনুর মধ্যে প্রচণ্ড মিল, ওরা দুজনেই খেলতে খুব ভালোবাসে। কিন্তু তারপরে বলছি কেন দিদির বাড়িতে রয়েছে, সোনু এখানেই থাকতে চায়। এবার বলবে ছেলেকে তো শ্বশুর বাড়িতে রাখতে পারতো, তাই না? দেখো, সবটা কমেন্টে বলা যায় না, যে বোঝার সে ঠিক বুঝবে। দেখো, দিদি এই কমেন্টটা করেছে যে এবার বলবে শ্বশুর বাড়িতে রাখতে পারতো না, তাই না, মানে পিঞ্চ করে কথা। তার উত্তরে ওর বড় যা উত্তর দিয়েছে, সেই বড় যা উত্তর কি দিয়েছে শোনো। সে লিখেছে শ্বশুরবাড়িতে কেউ থাকে না, বেশিরভাগ তালাবন্ধ থাকে। শাশুড়ির কথা বলেছে, কারণ শাশুড়ি তো চাকরি করে প্লাস চড়ে খায়, উনি তো বাড়িতে তিলথাই নেই। তোমরা বোঝো নিশ্চয়ই যে যার স্বামী এতটা অসুস্থ, সে তার শাশুড়ি, তার স্ত্রী কিভাবে একদম ডাইরেক্ট মুখের উপর বলেছে আমি পারবো না, কিছু করতে পারবো না। তোমরা দেখছো যে প্রিয়ার এই পরিস্থিতিতে বাচ্চাটাকেও যদি একটু দেখতো, প্রিয়ার একটু সুবিধা হতো। সেক্ষেত্রে প্রিয়া যদি থাক, ওইগুলো নাই বললাম আজকের দিনে। আচ্ছা, শ্বশুর বাড়িতে কেউ থাকে না, বেশিরভাগ তালাবন্ধ থাকে, মা বাড়িতে থাকেন না, সেভাবে
কার কাছে ছেলেকে দিয়ে যেতাম, ভাবো কার কাছে ছেলেকে দিয়ে যেতাম, যেখানে প্রিয়া আর অভি ওই বাড়িতে রয়েছে, ওখানে আয়ুষ রয়েছে, কার কাছে দিয়ে যেতাম, যেখানে নাকি ছোটোবেলার থেকে বিমান কাকা কাকিমার কাছে অনেকটা সময় কাটিয়েছে। এবং তোমরা লাস্ট ভিডিওতেও দেখেছো যে আয়ুষ কিন্তু ওর জেঠির ঘরে বসে খেলছে, এবং আয়ুষ আর বিমান দুজন মিলেই খেলছে, এবং আয়ুষকে অনেকবার খেতে বলেছে, খায়নি। বা আমরা ওদের ভিডিও দেখলেই দুই যা যদি একসঙ্গে মানে এক জায়গায় থাকে, তাহলে আমরা এই বাচ্চা দুটোকে কিন্তু অ্যাটলিস্ট একসঙ্গে আমরা দেখি। সেক্ষেত্রে বলছে কিভাবে প্রিয়াকে ছোট করছে দেখো, ছেলেকে দিয়ে যেতাম সেদিন, মানে পরশু, কাল যে হারে গরম পড়েছিল, মানে আমি বুঝতে পেরেছো, এখানে উল্লেখ করা আছে পরশু, তার মানে এটা কবেকার ভিডিও, যে হারে গরম পড়েছিল আর এত জার্নি ও করতে চাইছিল না, তাহলে প্রসঙ্গত আয়ুষ কী করে জার্নিটা করছে প্রত্যেক দিন? আয়ুষ একটা অসুস্থ ছিল, আমাকে এর আগেও একজন কমেন্ট করে বলেছে এই যে এইভাবে টোকা দিয়ে কথা বলছে, তাহলে কি উনি চান না যে আয়ুষ সুস্থ থাকুক, আয়ুষের সুস্থতা কামনা করেন না? কারণ আয়ুষের টাকাকে কেন্দ্র করে, এই বিএমটির টাকাকে কেন্দ্র করে যখন মানে বিএমটির কে কেন্দ্র করে যখন কিউআর কোড দিয়ে প্রিয়া টাকা নিয়েছে এবং সেটা নিয়ে বারংবার প্রিয়াকে ঠকে, তাহলে কি উনি চান না? এদিকে বলে আয়ুষ নাকি তার সন্তানের মতো, তার সন্তান, এবং আমরা দেখেছি তার জেঠুও তাকে ব্লাড দিয়েছে, তাহলে কি উনি চান না যে আয়ুষ সুস্থ হোক? তাহলে ওইটুকু বাচ্চার চিকিৎসার জন্য টাকা তোলা হয়েছে, সেটা নিয়ে এইভাবে ঠুকে কথা বলতে পারে? সে যদি তার সন্তান তুল্যও হয়। তারপরে বলছি দেখো, জার্নি করতে চাইছিল না, পারছিলও না, ও বাড়িতেই থাকতে চাইছিল, মাসির বাড়ি থাকিস বলাতে ও আসতে রাজি হয়েছিল। তাহলে বিমান আয়ুষের কাছে থাকা বললে বিমান থাকতো না? এটা তোমরা অন্তত বিশ্বাস করো, কারণ আয়ুষ আর বিমান কিন্তু প্রায় সমবয়সী, তারপরেও দুজন ভাই, আর ওদের এই পরিবেশে অনেকগুলো বাচ্চা আছে একসঙ্গে, ওই কি জানো, আরে আমাদের ছন্দার মেয়েটা আছে, আরও দুটো বাচ্চা আছে, ওদেরও বাচ্চা আছে, এবং দারুণ একটা পরিবেশ। তো যাই হোক, আচ্ছা বলতে আসলে বাড়িতে থাকিস বলতে আসতে রাজি হয়েছিল, এই অবধি ঠিক আছে। মাসির বাড়িতে থাকবে, বাচ্চা সেফ থাকবে, স্নান করানো, খাওয়ানো সব থাকে, মাসি বা 3টে দিদি আছে, করে দেবে, এইটুকু অবধি ঠিক আছে, এই জায়গাটা অবধি ঠিক আছে। তারপরেরটুকু শোনো তোমরা। আচ্ছা, রাজি হয়েছিল, আমার বাচ্চা যেখানে সেফ থাকবে সেখানেই রেখে আসা করি, আমি ভুল করিনি। তাহলে বুঝতে পারছো, মাসির বাড়িটা সেফ, অথচ যারা বলেছে তুমি তো শ্বশুর বাড়িতে রেখে যেতে পারতে, মানে প্রিয়ার কাছে সেফ না, প্রিয়ার কাছে ওর বাচ্চা বা ছন্দার কাছে ওর বাচ্চা সেফ নয়। নিজে বলছে যে আমার বাচ্চা যেখানে সেফ থাকবে, অথচ ছোট্টবেলার থেকে এই কাকা কাকিমার কাছেই কিন্তু অনেকটা সময় কাটিয়েছে, অনেকটা বড় হয়েছে। আচ্ছা, সেখানে সেফ থাকবে সেখানেই তো রেখে আসা আমি ভুল করিনি দি। তাছাড়া দিদির বাড়ি আমি ঘুরতে যাইনি, বাবাকে দেখতে গিয়ে ছেলেকে আনতে গেছি, ক্লান্ত ছিলাম, তাই রাতটুকু কাটিয়ে পরের দিন এসেছি। সব ঠিক আছে, এই পুরো কমেন্টটা ঠিক আছে, কিন্তু ওই কথাটা বলা কি খুব যুক্তি যে আমার বাচ্চা যেখানে সেফ সেখানেই তো রাখবো? তাহলে শ্বশুরবাড়িতে যা দেওর বা এই যে ছন্দার পরিবার, এরা কেউ সেফ না? অথচ বলে না জেঠিমা নাকি ওকে নিজের পুত্রবধূর মতো ট্রিট করে, ভীষণ ভালোবাসে ওদের দুজনকে, স্বামী স্ত্রীকে, কোনো ব্যাপার ছিল না, দিদির কাছে থাকতেই পারে, মাসির কাছে থাকতেই পারে। কিন্তু আমার বাচ্চা যেখানে সেফ, তার মানে পরিষ্কার বলে দিচ্ছে যে প্রিয়ার কাছে, মানে শ্বশুরবাড়িতে প্রিয়ার কাছে বা তার শাশুড়ির কাছে তার বাচ্চা সেফ নয়। ভাবতে পারো, আমার কাছে এই কমেন্টটা পরশুদিন, যেদিনকে তোমরা বললে না, এখানে শুনলে না যে পরশুদিন, সেই দিনকেই, মানে যেদিনকে ও শ্বশুরকে দেখতে গেছিলো সেই দিনকেই কমেন্টটা আমার কাছে স্ক্রিনশট এসেছিলো, কিন্তু আমি সময় পাইনি, করিনি, কারণ প্রিয়ার কোনো আপডেট পাচ্ছিলাম না। সত্যি কথায়, কে কার বাচ্চা কোথায় রাখবে সেটা একান্ত তার ব্যাপার, কিন্তু এই কথাগুলো কি না বললেই নয়? এই তার বাচ্চা কোথায় সেফ, এই কথাগুলো কি না বললেই নয়? এই সময় অন্তত, হ্যাঁ শ্বশুরকে দেখতে গেছি, আমি দিদির বাড়িতে রেখে গেছি, এখন আমার আগে পিছনে কোনো ডিউটি নেই, কারণ শ্বশুরও আমার কাছে নেই, আমার স্বামীও আমার কাছে নেই, অতএব আমি দিদির বাড়িতে গেছি, ক্লান্ত হয়ে গেছি, রাতে থেকে এসেছি, একদম পরিষ্কার কথা। কিন্তু ওই যে ঠোকা যার অভ্যাস, ঠিক ঠুকে দিয়েছে,
ঠিক তাহলে বলবো আয়ুষকেও কি তোমার বাড়িতে গেলে তোমার বাড়িতে পাঠানো উচিত না, তোমার বাড়িটাও কি সেফ না? প্রিয়া তো বলতেই পারে এই কথাটা, কিন্তু আমরা দেখেছি যে যখন এই জেঠু জেঠি থাকে আমাদের আয়ুষ, আবার আমাদের আয়ুষ বললে আবার অনেকে খেপে যাবে, আমাদের প্রিয়া বললে আমাদের আয়ুষ বললে, এটা একটা কথার কথা। এই আয়ুষ যখন দেখি জেঠির বাড়িতে অনেকটা সময় দাদার কাছে গিয়ে সময় কাটায়, দুই ভাই, আবার দাদাও ভাইয়ের বাড়িতে এসে অনেকটা সময় কাটায়, তাহলে কি ওরা কখনো সেফ না? এটা প্রিয়াকেও কি ভাবতে হবে যে ও দাদা আসলে পরে দৌড়ে দৌড়ে দাদার কাছে চলে যায়, তাহলে তার ছেলেও সেফ না? এটা আমার মনে হয় না প্রিয়া কোনোদিন ভাবতে পারে, কারণ প্রিয়ার মন মানসিকতা এতটা নিচু না যে বাচ্চাটা ছোটোবেলার থেকে ওই পরিবেশে, ওই কাকু কাকিমা, ওই পরিবেশে, আমি বলছি না কাকু কাকিমার কাছেই মানুষ হয়েছে, ওই পরিবেশে কাকু কাকিমা, জেঠু জেঠি, আবার এই যে আরও কাকু কাকিমার মধ্যে বড় হয়েছে, সন্তানের মতো বড় হয়েছে, সেই বাচ্চাটা আজকে বলছে সেই বাচ্চাটা তার শ্বশুরবাড়িতে সেফ নয়, না রাখতেই পারে। এটার সাথে এটাই আমি মানে কোনো ইভ ধরবো না যে না রাখতেই পারে, কিন্তু এই কথাটা এই জন্যই বলে যে কিচ্ছু বলার নেই, মন কতটা নিচু, কতটা ছোট, তোমরা বুঝতে পারছো তো? যাই হোক, আবারও বলছি প্রিয়ার শ্বশুরের খুব তাড়াতাড়ি আরোগ্য কামনা করি। আর প্রিয়া, আবার তোমাকে বলছি একটু নিজের দিকে খেয়াল দাও, একটু রেস্ট নাও, তোমার প্রচণ্ড পরিমাণে রেস্টের দরকার। আবার বলছি উঠে পড়ে লাগো একটা ঠিকে কাজের লোক বা একটা মানে বাচ্চা ধরার একটা লোক, আমি জানি না তোমরা কেন পাচ্ছ না, সেন্টার থেকে একটা লোকের ব্যবস্থা করো অন্তত একটা মাসের জন্য। তোমাদের ওখানে কোনো আয়া সেন্টার নেই? সেই সেন্টার থেকে দরকার হলে শ্বশুরের জন্য একটা আয়া রাখো। সম্ভব নয় তোমার পক্ষে, প্রত্যেকটা জায়গায় এখন আয়া সেন্টার আছে, প্রত্যেকটা জায়গায় অভি করবে, তার সাথে যদি একটা আয়া থাকে অনেকটা রিলিফ পাবে, বা বাচ্চা রাখার জন্য একটা আয়ার ব্যবস্থা করো অন্তত একটা মাসের জন্য, তাহলে তুমি একটু রেস্ট পেলেই তুমি সুস্থ হয়ে যাবে। এইটুকু শুধু তোমাকে বলে গেলাম। চলো বন্ধুরা, আজকে বলে গেলাম, তোমাদের আপডেট দিয়ে গেলাম। চলো, আবারও বলছি সবাই একটু প্রে করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।